ইতিহাসে না কিছু কিছু চরিত্র থাকে যাদের কাজগুলো তাদের নিজেদের উদ্দেশ্যকেই ছাপিয়ে যায়, মানে যা করতে চেয়েছিল ফল হয় ঠিক তার উল্টো। পল ডুমা ছিলেন ঠিক তেমনই একজন মানুষ। ফরাসি ইন্দোচীনের এই স্থপতির গল্পটা আসলে এক বিরাট ঐতিহাসিক পরিহাসের গল্প, যেখানে একটা সাম্রাজ্যকে আরও শক্তিশালী করার জন্য নেওয়া প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা নিখুঁত প্ল্যান নিজের অজান্তেই সেই সাম্রাজ্যের পতনের ভিত্তি তৈরি করে দিয়েছিল। ভাবা যায়, তিনি ভিয়েতনামকে শোষণ করার জন্য যে সিস্টেমটা বানিয়েছিলেন সেটাই কিনা শেষে ভিয়েতনামের মুক্তির লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াল। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। এটা কিভাবে সম্ভব? কিভাবে একজন অসম্ভব দক্ষ, বুদ্ধিমান আর কঠোর শাসকের একটা পারফেক্ট প্ল্যান পুরোপুরি উল্টো ফল নিয়ে আসে? শোষণের জন্য বানানো প্রত্যেকটা ইট কিভাবে প্রতিরোধের দেওয়াল হয়ে ওঠে? এটা কিন্তু কোনো সাধারণ ভুলের গল্প না, বরং এটা এমন এক জটিল ধাঁধা যেখানে শোষক নিজেই শোষিতদের হাতে তুলে দেয় তাদের এক হওয়ার চাবিকাঠি। চলুন এই ঐতিহাসিক ধাঁধার গভীরে ঢোকা যাক। এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক পল ডুমারের সেই গল্পটাই দেখব। তিনি চেয়েছিলেন ভিয়েতনামকে একটা লাভজনক ঔপনিবেশিক মেশিনে পরিণত করতে। তার একটাই লক্ষ্য ছিল ফ্রান্সের সরকারি কোষাগার যেন টাকায় ভরে যায়। কিন্তু মজার ব্যাপারগুলো, তার সেই বিশাল কর্মকাণ্ডই ভিয়েতনামের আলাদা আলাদা কোম গোষ্ঠীকে, যারা কিনা শত শত বছর ধরে ভিন্ন ভিন্ন পরিচয়ে বেঁচেছিল, তাদের প্রথমবারের মতো এক জাতীয় পরিচয়ে বাঁধতে সাহায্য করেছিল। আচ্ছা, তাহলে চলুন সবার আগে সেই সময়টাতে ফিরে যাই। একটু বিস্তারিতভাবে বোঝা দরকার যে পল ডুমার যখন ভিয়েতনামে এলেন তখন ফরাসি ইন্দোচীনের অবস্থাটা ঠিক কেমন ছিল। কেনই বা ফ্রান্সের মতো দেশ তাদের একজন সেরা প্রশাসককে সেখানে পাঠাতে বাধ্য হল? দেখুন, পল ডুমার আসার আগে ফরাসি ইন্দোচীন আসলে নামেই একটা ইউনিয়ন ছিল। এর বিভিন্ন অংশ, যেমন ধরুন উত্তরে টংকিন, মাঝখানের আনাম আর দক্ষিণের কোচিন চীন, এগুলো প্রশাসনিকভাবে প্রায় আলাদা ছিল। ফরাসি শাসন ছিল একদম অগোছালো, দুর্নীতিতে ভরা আর খুবই দুর্বল। স্থানীয় ফরাসি অফিসাররা নিজেদের ইচ্ছেমতো শাসন চালাত। প্যারিসের সাথে তাদের কোনো যোগাযোগই ছিল না বলতে গেলে। ফলে কি হলো, ফ্রান্সের জন্য এই বিশাল উপনিবেশ লাভের বদলে একটা বিরাট অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াল। প্রতি বছর ফ্রান্সের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এই উপনিবেশের বাজেট ঘাটতি মেটাতে হতো। প্যারিসের শাসকরা তখন বুঝতে পারছিলেন যে এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকলে ইন্দোচীন হাত থেকে বেরিয়ে যেতে বেশি দিন লাগবে না। তাদের এমন একজন শক্তিশালী শাসক বা স্ট্রং ম্যানের দরকার ছিল, যিনি এই পুরো এলাকাটাকে এক সুতোয় গেঁথে ফ্রান্সের জন্য একটা লাভজনক সম্পদে পরিণত করতে পারবেন। আর ঠিক সেই সময়ে এন্ট্রি নিলেন পল ডুমার। তিনি কিন্তু কোনো সাধারণ ঔপনিবেশিক প্রশাসক ছিলেন না। তিনি ছিলেন ফ্রান্সের একজন অসম্ভব দক্ষ আর উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ। এর আগে তিনি ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন, আর পরে তো ফ্রান্সের রাষ্ট্রপতিও হয়েছিলেন। তার ফিলসফি ছিল খুব পরিষ্কার আর নির্মম। উপনিবেশকে অবশ্যই তার শাসক দেশ মানে ফ্রান্সের জন্য টাকা বানাতে হবে। তার মতে, যে উপনিবেশ নিজের খরচ চালাতে পারে না, উল্টে ফ্রান্সের পকেট থেকে টাকা নেয়, সে উপনিবেশ রেখে কোনো লাভ নেই। তাই তিনি একটা পরিষ্কার মিশন নিয়ে ইন্দোচীনের গভর্নর জেনারেল হয়ে এলেন। এই অঞ্চলকে শুধু শাসন করা নয়, বরং একটা লাভজনক অর্থনৈতিক মেশিন বা প্রফিট সেন্টার হিসাবে নতুন করে গড়ে তোলা। আর এখানেই গল্পের সবচেয়ে মজার মোড়টা। ডুমার চেয়েছিলেন শোষণ আর নিয়ন্ত্রণের একটা নিখুঁত নিশ্ছিদ্র ব্যবস্থা বানাতে। কিন্তু তার প্রত্যেকটা পদক্ষেপই অবিশ্বাস্যভাবে ভিয়েতনামের মানুষের মধ্যে একতার জন্ম দিচ্ছিল। এই ছবিটা আসলে সেই ঐতিহাসিক প্যারাডক্স বা বিরোধাভাসটাকেই তুলে ধরছে। দেখুন, ঔপনিবেশিক নীতিগুলোই কিন্তু প্রতিরোধের জন্ম দেয়। কারণ শোষণ যখন একটা মাত্রা ছাড়িয়ে যায়, যখন সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন তারা তাদের পুরনো বিভেদ, আঞ্চলিক পরিচয়ে, সামাজিক স্তর সব ভুলে গিয়ে একটা কমন শত্রুর বিরুদ্ধে একজোট হয়। ডুমারের গল্পটা এই সত্যিটারই একটা জ্বলন্ত উদাহরণ। আর এটা প্রমাণ করে যে উপনিবেশবাদ নিজের ধ্বংসের বীজ আসলে নিজেই বহন করে। বেশ, তাহলে ডুমা তার এই লাভজনক মেশিন বানানোর জন্য ঠিক কি করেছিলেন? তার পুরো শাসন ব্যবস্থাটা দাঁড়িয়েছিল মূলত তিনটে শক্তিশালী পিলারের ওপর। চলুন এবার এক এক করে সেই পিলারগুলো একটু গভীরভাবে খুঁটিয়ে দেখা যাক। ডুমারের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল প্রশাসনিক একীকরণ। তিনি ভিয়েতনামের তিনটে অংশ
উত্তরে টংকিন, মধ্যের আনাম আর দক্ষিণের কোচিন চীনের সাথে কম্বোডিয়া ও লাওসকে জুড়ে দিয়ে একটা শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নিচে নিয়ে এলেন। এর নাম দিলেন ইন্দোচীন ইউনিয়ন। এর আসল উদ্দেশ্য ছিল ক্ষমতাকে এক জায়গায় নিয়ে আসা। এর আগে পর্যন্ত এই অঞ্চলগুলোর নিজেদের ঐতিহ্য, আইন, শাসন ব্যবস্থা সবই ছিল। ডুমার এসে স্থানীয়দের হাতে থাকা ক্ষমতা প্রায় পুরোটাই কেড়ে নিলেন, আর সব ক্ষমতা হ্যানয়ে বসা গভর্নর জেনারেলের হাতে তুলে দিলেন। এর ফলে প্যারিস থেকে সরাসরি পুরো এলাকাটা নিয়ন্ত্রণ করা আর ফরাসি শোষণ আর শাসনকে আরও মজবুত আর সহজ করে তোলা সম্ভব হল। এবার আসা যাক দ্বিতীয় পিলারে, যেটা ছিল অর্থনৈতিক শোষণের একেবারে মূল ভিত্তি। ডুমার খুব ভালো করে জানতেন মানুষের পকেট থেকে টাকা বের করার সবচেয়ে সহজ উপায় হল তাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের ওপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করা। তিনি ৩টা জিনিসের ওপর সরকারি মনোপলি বা একচেটিয়া অধিকার আনলেন: আফিম, লবণ আর চালের মদ। আফিমের উৎপাদন আর বিক্রিকে সরকারিভাবে উৎসাহ দেওয়া হতো। একদিকে এতে ফ্রান্সের কোষাগার ভরছিল, আর অন্যদিকে ভিয়েতনামের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছিল। লবণ, যেটা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, তার ওপর আকাশছোঁয়া কর বসানো হলো। আর স্থানীয়ভাবে তৈরি চালের মদকে বেআইনি ঘোষণা করে লোককে সরকারের ফ্যাক্টরিতে তৈরি মদ চড়া দামে কিনতে বাধ্য করা হতো। এই ৩টা জিনিস আক্ষরিক অর্থেই ভিয়েতনামের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছিল। ডুমারের তৃতীয় স্তম্ভটা ছিল অবকাঠামো তৈরি করা। বাইরে থেকে দেখলে মনে হবে, বাহ, এটা তো ভিয়েতনামকে আধুনিক করার একটা দারুণ চেষ্টা। তিনি হ্যানয়ের বিখ্যাত লং বিয়েন ব্রিজ, যেটা তখন পল ডুমার ব্রিজ নামে পরিচিত ছিল, আর হাইফং থেকে চীনের ইউনান পর্যন্ত লম্বা রেলপথের মতো বিশাল সব প্রজেক্ট হাতে নিলেন। কিন্তু এই সভ্য করার মিশনের আড়ালে লুকিয়েছিল ঔপনিবেশিক শোষণের আসল উদ্দেশ্য। এই রেলপথ বানানোর মূল লক্ষ্য ছিল দুটো: এক, দেশের ভেতর থেকে খনিজ সম্পদ যেমন কয়লা আর টিন দ্রুত বন্দরে নিয়ে আসা, আর ২, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফরাসি আর্মিকে দ্রুত পাঠানো, যাতে কোনো বিদ্রোহ হলে সহজে দমন করা যায়। মানে এই উন্নয়ন ভিয়েতনামের মানুষের জন্য ছিল না, ছিল শোষণকে আরও কার্যকর করার জন্য। এটাকে বলা যেতে পারে শোষণমূলক আধুনিকতা। ডুমারের এই ৩টা পিলার ফরাসি শাসনকে হয়তো অনেক টাকা এনে দিয়েছিল, কিন্তু ভিয়েতনামের সাধারণ মানুষের জীবনে এর প্রভাব ছিল ভয়ঙ্কর আর সুদূর প্রসারী। আর এই সবার একসাথে কষ্ট পাওয়াটাই ধীরে ধীরে এক নতুন ধরনের ঐক্য তৈরি করছিল, যা আগে কখনো ছিল না। ডুমারের কর ব্যবস্থা ভিয়েতনামের গ্রামীণ সমাজে একটা বিপর্যয় নিয়ে এলো। কৃষকদের উপর এমন করের বোঝা চাপানো হলো, যা দেওয়া প্রায় অসম্ভব ছিল। যারা ঠিক সময় কর দিতে পারত না, তাদের জমি কেড়ে নেওয়া হতো, আর সেই জমি তুলে দেওয়া হতো ফরাসি কোম্পানি বা তাদের অনুগত ভিয়েতনামি জমিদারদের হাতে। এর ফলে হাজার হাজার কৃষক তাদের বাপ-দাদার আমলের জমি হারিয়ে রাতারাতি ভূমিহীন শ্রমিকে পরিণত হল। ভিয়েতনামের যে ঐতিহ্যবাহী গ্রামীণ সমাজ ব্যবস্থা ছিল, যেটা মূলত আত্মনির্ভরশীল গ্রামের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তা পুরোপুরি ভেঙে পড়ল। এই চরম দারিদ্র্য আর হতাশা সাধারণ মানুষকে এমন এক জায়গায় নিয়ে গেল, যেখানে তাদের আর হারানোর মতো কিছুই বাকি ছিল না। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখাচ্ছে যে কিভাবে এই অর্থনৈতিক শোষণটা সমাজের ভেতরের বিভেদগুলোকে দূর করে দিয়েছিল। লবণের কর কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত সমাজের প্রত্যেককে আঘাত করেছিল। মদের উপর নিষেধাজ্ঞা ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছিল, যা অভিজাতদেরও রাগিয়ে তোলে। এই যে সবার একসাথে কষ্ট আর বঞ্চনা, এটাই ভিয়েতনামের মানুষকে প্রথমবারের মতো বোঝাতে সাহায্য করে যে তাদের দুর্দশার কারণ কোনো স্থানীয় রাজা বা জমিদার নয়। তাদের আসল এবং একমাত্র কমন শত্রু হল ফরাসি ঔপনিবেশিক শাসন। কৃষক আর শহরের মধ্যবিত্ত শ্রেণী, যারা আগে হয়তো একে অপরের থেকে অনেক দূরে ছিল, তারা এখন একই শত্রুর বিরুদ্ধে একজোট হতে শুরু করে। কষ্টই এভাবেই ঐক্যের জন্ম দিয়েছিল। আর এখানেই ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসটা ঘটল। ডুমার যে পিলারগুলো বানিয়েছিলেন ফরাসি শাসনকে চিরস্থায়ী করার জন্য, সেই পিলারগুলোই হয়ে উঠল বিপ্লবের মূল অবকাঠামো। তার প্রত্যেকটা পদক্ষেপই বুমেরাং হয়ে তার দিকেই ফিরে এলো। ডুমারের প্রশাসনিক একীকরণের কথা মনে আছে তো? এর উদ্দেশ্য ছিল কন্ট্রোল বাড়ানো, কিন্তু এর একটা অপ্রত্যাশিত ফলও ছিল।
যখন টঙ্কেন, আনাম আর কোচিনচিনের মানুষ একই আইন, একই কর ব্যবস্থা আর একই প্রশাসনের অধীনে এলো, তখন তাদের মধ্যে আঞ্চলিক পরিচয়ের চেয়েও একটা বড় অভিন্ন পরিচয় তৈরি হতে শুরু করল। তারা নিজেদের আর শুধু উত্তরের বা দক্ষিণের বাসিন্দা হিসেবে না ভেবে একটা গোটা রাজনৈতিক সত্তার অংশ হিসেবে ভাবতে শুরু করল। ডুমার নিজের অজান্তেই ভিয়েতনামের ভৌগোলিক আর মানসিক একতা তৈরি করে দিয়েছিলেন, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। এবার আসা যাক অবকাঠামোর কথায়। যে রেলপথ বানানো হয়েছিল ফরাসি সেনা আর সম্পদ আনা নেওয়ার জন্য, সেই রেলপথই হয়ে উঠল বিপ্লবীদের যোগাযোগের মূল মাধ্যম। আগে যেখানে উত্তর আর দক্ষিণের মধ্যে যোগাযোগ করাটা দুর্গম পাহাড় জঙ্গলের কারণে প্রায় অসম্ভব ছিল, এখন সেই রেলপথ ব্যবহার করে বিপ্লবীরা খুব সহজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারতেন, খবর আদান প্রদান করতে পারতেন আর বিপ্লবী চিন্তাভাবনা, লিফলেট, বইপত্র ছড়িয়ে দিতে পারতেন। মানে শারীরিক সংযোগটা আদর্শগত সংযোগকে আরও শক্তিশালী করে তুলল। ডুমারের বানানোর রাস্তায় বিপ্লবকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল। ডুমারের আরেকটা প্যারাডক্সিক্যাল চাল ছিল পাশ্চাত্য শিক্ষার প্রচলন। তার বিশাল প্রশাসন চালানোর জন্য স্থানীয় কিছু শিক্ষিত কেরানি বা আমলার দরকার ছিল, তাই তিনি কিছু ফরাসি ধাঁচের স্কুল খুললেন। উদ্দেশ্য ছিল একদল অনুগত ভিয়েতনামি তৈরি করা, যারা ফরাসি শাসনকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। কিন্তু ফল হল ঠিক তার উল্টো। এই শিক্ষিত ভিয়েতনামি যুবকরা যখন ফরাসি ভাষা শিখল, তারা রুশো, ভলতেয়ারের লেখা পড়ল আর ফরাসি বিপ্লবের মূলমন্ত্র স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী এই সব সম্পর্কে জানতে পারল। আর তখনই তারা ফরাসি শাসনের দ্বিচারিতা বা হিপোক্রেসিটা দেখতে পেল। তারা প্রশ্ন করতে শুরু করল, যে আদর্শ ফ্রান্স নিজের দেশের জন্য মানে, সেই আদর্শ তারা ভিয়েতনামে কেন মানছে না? এই শিক্ষিত শ্রেণী থেকে ফ্যান বুই চাওয়ের মতো জাতীয়তাবাদী নেতাদের জন্ম হয়, যারা ডুমারের চাপিয়ে দেওয়া ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সব মিলিয়ে পল ডুমারের উত্তরাধিকার এক জটিল আর বিরোধাভাসী ছবি তুলে ধরে। তিনি যা যা করতে চেয়েছিলেন, ইতিহাসের স্রোতে তার ফল হয়েছে ঠিক তার উল্টো। তিনি হয়ে উঠেছিলেন ভিয়েতনামি জাতীয়তাবাদের এক অনিচ্ছাকৃত জনক। এই স্লাইডটা পুরো আলোচনার একটা সারমর্ম। আসুন একবার মিলিয়ে দেখি। ডুমারের উদ্দেশ্য ছিল একটা কেন্দ্রীয় প্রশাসন বানিয়ে কন্ট্রোল বাড়ানো, কিন্তু এর ফলে জন্ম নিল একটা অখণ্ড রাজনৈতিক পরিচয়ের ধারণা। তার উদ্দেশ্য ছিল চড়া কর বসিয়ে ফ্রান্সের কোষাগার ভরানো, কিন্তু এর ফল হল কৃষক বিদ্রোহ আর তীব্র ফরাসি বিদ্বেষ। তিনি চেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে অনুগত কর্মচারী তৈরি করতে, কিন্তু এর থেকে জন্ম নিল এক শিক্ষিত বিপ্লবী প্রজন্ম। আর তিনি যে রাস্তা আর রেলপথ বানিয়েছিলেন শোষণের জন্য, সেটাই হয়ে উঠল বিপ্লবীদের যোগাযোগের প্রধান মাধ্যম। প্রত্যেকটা ক্ষেত্রে তার উদ্দেশ্য আর ঐতিহাসিক বাস্তবতা ছিল একেবারেই বিপরীত। সুতরাং শেষ কথা হল, পল ডুমার কোনো বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন একজন কট্টর সাম্রাজ্যবাদী। তিনি ভিয়েতনামকে ভালোবাসতেন না, তিনি ভিয়েতনামকে শোষণ করতে চেয়েছিলেন, তাদের এক করতে চাননি। কিন্তু তার চরম শোষণমূলক আর দমনমূলক নীতি ভিয়েতনামের ভিন্ন ভিন্ন মানুষকে তাদের পুরনো পরিচয় ভুলে প্রজা থেকে নাগরিকে পরিণত হতে শিখিয়েছে। তার শাসনই ভিয়েতনামের জাতীয় ঐক্যের ভিত্তিটা স্থাপন করে দিয়েছিল। আর ঠিক এই কারণেই তাকে ভিয়েতনামের জাতীয়তাবাদের অনিচ্ছাকৃত জনক বা দ্য আনউইলিং ফাদার বলা হয়। পল ডুমারের গল্পটা এই চিরন্তন সত্যিটাকেই আরও একবার প্রমাণ করে দেয়। যখন শোষণ তার শেষ সীমায় পৌঁছায়, তখন প্রতিরোধ অনিবার্য হয়ে ওঠে। আর প্রায়শই সেই প্রতিরোধের শক্তিটা তৈরি হয় শোষকের নিজেরই বানানো কাঠামোর ভেতরে। ইতিহাস এভাবেই তার নিজের পরিহাস নিজেই লেখে। আজকের এই গভীর ঐতিহাসিক বিশ্লেষণটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পল ডুমারের মতো ইতিহাসের এমন আরও অনেক বিরোধাভাসী চরিত্রদের জানতে এবং এটা জানতে যে কিভাবে বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো প্রায়শই অপ্রত্যাশিত পথে মোড় নেয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।